আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে চ্যাট বক্সে লিখে জানান যে শুনতে পাচ্ছেন। তাহলে আমরা আমাদের যদিও হয়তো বা ইনস্ট্যান্ট আপনাদের জানিয়েছি, যতজন পারে ক্লাস করবে, যারা মিস করবে তারা ভিডিওর হেল্প নিয়ে স্টাডি করে নেবে। ওকে, আমাদের লাস্ট দিন আমরা ইউনিভার্সিটি উইটস যারা আছেন সাহিত্যিক তাদের সম্পর্কে স্টাডি করেছি যে কীভাবে স্মরণে রাখা যায়। এবং আমি আপনাদের বলেছিলাম যে ইউনিভার্সিটিগুলোতে যে কালচার, সেই কালচার থেকে কিছু কিছু জিনিস নিয়ে আমরা এগুলো স্মরণে রাখতে চেয়েছিলাম। তো আজকে হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড আছে। এখান থেকে যেমন এই পেজ থেকে জানতে হবে, যেমন ওনার জ্যাকোবিয়ান পিরিয়ডের ডিউরেশনটা কি 1603 থেকে 1625। তারপরে তার এই যে জ্যাকোবিয়ান পিরিয়ডটার নামকরণ করা হয়েছে কিং জেমসের নাম অনুসারে। ল্যাটিন ভাষায় জেমসকে জ্যাকোবাস বলা হয়। এই কথাটা এখানে আছে, জ্যাকোবাস থেকে জ্যাকোবিয়ান আসছে। এতটা উপর তবে এখান থেকে। আর এই যুগের কবিরা মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল ওয়ার্ডটা আপনারা জানেন, কাইন্ড অফ ফিজিক্যাল না আর কি, অ্যাবস্ট্রাক্ট বিষয় যেগুলা। মেটা মানে ছাড়া, ফিজিক্যাল বডি ছাড়া। বিষয়বস্তু হলো দৈহিক বিষয় থেকে অবমুক্ত, লাইক লাভ, তারপরে সোল, ডেথ, এগুলো নিয়ে জ্যাকোবিয়ান পিরিয়ডের সাহিত্যিক যারা, তারা এই টপিকগুলো নিয়ে অনেক বেশি রাইটিংস তাদের। ডক্টর স্যামুয়েল জনসনের যুগের কবিদেরকে মেটাফিজিক্যাল পয়েট হিসেবে আখ্যায়িত করেন। তার মানে মেটাফিজিক্যাল পয়েট নামটা দিয়েছেন কে? ডক্টর স্যামুয়েল জনসন। আচ্ছা, এখন এই যুগের মেটাফিজিক্যাল পয়েট যারা, তাদের নামগুলো এখানে প্রায় 5টা নাম আছে। তো আমরা একটু ট্রাই করি যাতে আমরা এই 5টা নাম যাতে আমরা স্মরণ রাখতে পারি। আর বাকিগুলো তো ভিন্ন কাইন্ড অফ স্টাডি, এগুলো জাস্ট আপনারা যদি থোরলি পড়েন তাহলে চলবে। যেমন মেটাফিজিক্যাল ওয়ার্ডটার সাথে অ্যাড্রেসড হলেন, তারপরে কিং জেমস জানেন। আচ্ছা, মেটাফিজিক্যাল পয়েট যারা ছিল, মেটাফিজিক্যাল পয়েট, কারা কারা ছিল আমরা দেখি। জন ডান ছিল, তারপরে ছিল হচ্ছে অ্যান্ড্রিউ মার্ভেল, তারপরে ছিল হেনরি ভন, তারপরে ছিল জর্জ হার্বার্ট,
কাউলি। এই 5 জন সাহিত্যিকের নাম দেওয়া আছে, এদেরকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়, কবি। তো দেখুন আমরা কীভাবে স্মরণে রাখবো। মেটাফিজিক্যালের সিমিলার ওয়ার্ড হচ্ছে স্পিরিচুয়াল, ঐশ্বরিক, মানে বডিগত কোনো জিনিস না। বডিগত জিনিস আমরা অলরেডি বলেছি যে এটা লাভ, গড। স্পিরিচুয়ালটা আলাদা। যখন জন ডান, আপনি যদি স্পিরিচুয়াল বডি, যেমন ধরুন একটা পরী, ধরেন আপনি একটা পরীকে সিলেক্ট করলেন অথবা একটা ভূতকে সিলেক্ট করলেন একটা কিছু করার জন্য, বা ধরুন আমি যদি ইজিলি উদাহরণ দিই, আলাদিনের দৈত্য যেটা থাকে, এটাকে যদি আপনি কোনো কাজ দেন সে কিন্তু কাজটা ডান করে আসবে। কারণ আমরা জানি যে ভার্চুয়াল মেটাফিজিক্যাল বডির এই ক্যারেক্টারটা এমন যে আপনি যদি ধরেন আলাদিনের যে জায়ান্ট যে আছে, দৈত্যকে আপনার 3টা আশা পূরণ করবে, আপনি যেটা বলবেন সে সেটাই কিন্তু করবে, কারণ এটা ডান করে দিয়ে আসবে। নাম্বার 1। নাম্বার 2, মার্ভেল নামে একটা স্টুডিও আছে, আপনারা অনেকেই জানেন। রিসেন্ট হলিউডের মুভিগুলা নর্মালি ওরা মেক করার জন্য ট্রাই করে এবং অসাধারণ টাইপের স্টুডিও বানাবে। ওগুলো কিন্তু অ্যাজ এ হোল কিন্তু মেটাফিজিক্যাল, কারণ আপনারা জানেন যে এগুলো নর্মালি স্টুডিওতে এগুলো অ্যাক্টিংগুলো করা হয়, আর সাইডের যে এনভায়রনমেন্টগুলো টোটালি কিন্তু ভার্চুয়াল, এগুলো রিয়েল না, মেটাফিজিক্যাল। তো মার্ভেল স্টুডিও কিন্তু মেটাফিজিক্যাল মুভি মেক করে। তারপরে আমরা ভনে আসবো পরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা আছে, হার্ভার্ড এই ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তাদেরকে মনে করা হয় আর এই কাইন্ড অফ মেটাফিজিক্যাল, কারণ এটা একটা আলাদা নলেজেবল না হলে ওসব জায়গাতে স্টাডি করা যায় না, অথবা একটু এক্সট্রা অর্ডিনারি না হলে, আলট্রা এক্সট্রা অর্ডিনারি যদি না হওয়া যায়, হার্ভার্ডে স্টাডি করা যায় না। এই টাইপের কিছু রিউমোর চারদিকে ছড়ে আসে। তো হার্ভার্ডের স্টাডিটাও কিন্তু মেটাফিজিক্যালের একটা পার্ট হিসেবে আপনি মনে রাখতে পারেন। কাউলি, কাউ ওয়ার্ডটার মিনিং কি আপনারা জানেন? কাউ মানে গরু, নর্মালি বোভাইন টাইপের। Wait a second. ওকে, আচ্ছা, তো আমরা আসি এবার স্টাডিতে। তো কাউ মানে আমরা জানি যে এটা গরু টাইপের, রাইট? গরুই কাউ। তো কাউ যদি ভার্ব হিসেবে ইউজ হয়, আপনারা চেক করবেন। কাউ মানে হচ্ছে ভয় দেখানো, রাইট? তো আপনার সামনে যদি স্পিরিচুয়াল একটা বডি থাকে, মেটাফিজিক্যাল একটা বডি হুট করে চলে আসে ঘুমের মধ্যে অথবা অন্ধকার ঘরে, তাহলে কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন। কাউ, সেটাকে আপনারা কাউ হিসেবে স্মরণে রাখতে পারেন। এরকম কিছু ক্রাইটেরিয়া মেটাফিজিক্যাল পয়েন্টদের ক্ষেত্রে ইউজ করা যায়, যেটার মাধ্যমে আপনারা মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে স্মরণে রাখতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা আসি, আমরা হয়তো আজকে জন ডানকে পড়ব। কি আছে, তাকে বলা হয় ফাদার বা লিডার, পয়েট অফ লাভ, গুড মরো, সানরাইজিং। তার ফেমাস পোয়েম আছে কিছু, ক্যানোনাইজেশন, তারপরে হচ্ছে টুইকন্যাম গার্ডেন, ফর হোম দ্য বেল টোলস। ফেমাস কোট আছে, আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ what thou and I did till we love. আচ্ছা, ফর লাভ অল লাভ, এটা লাভ সম্পর্কে লেখছে বেশি, ঠিক আছে? গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ।
ও লাভ সম্পর্কে অনেক কিছু পয়েন্ট অফ লাভ বলা হয় এই জন্য থাকে, তার কোডগুলোতে সবগুলোতেই লাভের সাইন আছে। ওকে, আচ্ছা এটা আমরা লিঙ্ক করতে পারি। যেমন ধরুন আমরা যদি শিখি জন ডান, কি বলা হয়, পয়েন্ট অফ লাভ বলা হয়। ফেমাস পোয়েম গুড মোরো, তারপরে দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন, টুইকনেম গার্ডেন, ওকে। আর ফেমাস কোর্ট যেটা আছে, কোর্ট লিখে রাখতে পারেন কোর্ট অফ লাভ। এখানে যেগুলো আমরা মার্ক করেছি ওগুলো আলটিমেটলি লাভ সম্পর্কে। আচ্ছা এখন আমরা তার যে ফেমাস পোয়েমগুলো এটার সাথে লিঙ্ক করার জন্য একটু ট্রাই করি। যেমন ডন ওয়ার্ডটা আপনারা পারেন নিতে। ডন মানে ধরুন পরিধান করা, রাইট। ডন মানে হচ্ছে কোনো কিছু পরা, যেমন আমরা কাপড় পরি, এই ক্ষেত্রে আপনি ডন ওয়ার্ডটা ইউজ করতে পারেন। হ্যাঁ, ডন কিন্তু একটা ভার্ব, এটা কোনো কিছু পরিধান করার ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা লাভের কাপড় যদি পরিধান করি তাহলে দেখুন আমাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকবে। ফার্স্টে হচ্ছে আমরা গুড মোরালের হব, রাইট। মরোকে মোরাল হিসেবে স্মরণে রাখতে পারেন। কেউ যদি লাভের কাপড় পরিধান করে, মানে কাপড় বলতে এটা একটা রূপক অর্থে ইউজ হচ্ছে, সে কিন্তু গুড মোরালের লোক হবে। সানরাইজিং আমরা যদি এটাকেও রূপক হিসেবে নিই, সূর্য ওঠাকে রূপক হিসেবে নিলে দেখা যাবে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। তো অন্ধকার থেকে আলোর দিকে কিন্তু একমাত্র মানে ভালোবাসা প্র্যাকটিস করেই নিয়ে আসা সম্ভব, ঠিক আছে। সেই হিসেবে আপনারা এটাকে স্মরণে রাখতে পারেন। তারপরে হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। ক্যানন ওয়ার্ডটা কিন্তু লর ক্ষেত্রে ইউজ করা হয়। ক্যানন মানে ল। তো ক্যানোনাইজেশন এখানে যে মিনিংটা দিচ্ছে সেটা হচ্ছে পবিত্রকরণ। আমি লিটারালি যদি এই মিনিংটা নেই, তার মানে এটা হচ্ছে আইনের মধ্যে ফেলা। ক্যানোনাইজেশন মানে হচ্ছে আইনের মধ্যে ফেলা। তো মূলত রেকটিফাই করা। আপনি যখন আইন অনুসারে কাজ করবেন এটা কিন্তু আপনার পিওর কাজ হবে, সেটাকেই পবিত্রকরণে মিনিংটা এখানে করেছে। তো খেয়াল করে দেখুন, পবিত্রকরণ তখনই সম্ভব যখন আপনি কিন্তু লাভের কাপড় পরিধান করবেন, রাইট। আচ্ছা এরপর আছে গার্ডেন, টুইকনেম গার্ডেন, বা আপনি যেটা পারেন যে টুইককে টুইলাইট হিসেবে পারেন নিতে, গুদুলি গার্ডেন। বিকেলে যদি যখন সূর্য ডুববে তখন যদি আপনি গার্ডেনে যান, আপনার মনের মধ্যে একটা ভালোবাসা, একটা পিস, একটা সেরেন এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট হবে, যেটা আপনি অফকোর্স লাইক করবেন। তো সেভাবে টুইলাইট গার্ডেন হিসেবে এই জন ডানকে আপনারা স্মরণ করতে পারেন। ডন ওয়ার্ডটাকে স্মরণে রেখে আপনারা এগুলো স্মরণে রাখতে পারেন। আর বাকি হচ্ছে লাভ, পয়েন্ট অফ লাভ উনি।
ওনার এই কোটেশন যেগুলো দাগানো আছে এগুলো কিন্তু সবগুলোই লাভ সম্পর্কে, ঠিক আছে? ফর লাভ, অল লাভ অফ other sides control and make a little room and everywhere. তারপর for God's sake hold your tongue and let me love, ঠিক আছে? এগুলো আপনারা স্মরণে রাখবেন। আমাদের পড়া থাকবে এই জন ডান পর্যন্ত। ডোন্ট মিস, just try to write and try to remember, recall in your brain. It will be really helpful. Literature is really a tough subject, so you will feel comfortable giving revise and thinking about this subject every time you have this subject in your mind. So don't try to miss the way I'm saying you to prepare. Just try to follow. You will do better inshallah. Okay, so literature part এতটুকু পর্যন্তই আমাদের। if we check the routine part, ইন্টারন্যাশনাল আজকে আমরা দেখি আমাদের কোন চ্যাপ্টারটা আছে। আমাদের থার্ড মান্থের রুটিন আমাদের মেক করতে হবে। I'll do that ইনশাআল্লাহ। ওকে, আমরা গত ক্লাসে শান্তি ও সম্প্রীতি পর্যন্ত স্টাডি করা হয়েছিল। আজকে হচ্ছে সংস্কৃতি ও শিল্পকলা। সংস্কৃতি ও শিল্পকলা। (341) থেকে 454। আসলে কি আপনারা বই নিয়ে অবশ্যই রেডি হয়েছেন? কি কি পড়বেন সেটা মার্ক করার জন্যে। ওকে, দেখুন ফার্স্ট হচ্ছে সংস্কৃতি ও শিল্পকলা। শিল্পকলা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পড়বেন শুধু। শিল্পকলা থেকে খাদ্য পানীয় এমসিকিউ পড়বেন শুধু। পঞ্জিকা, পঞ্জিকা থেকে এমসিকিউ পড়বেন শুধু। তারপর হচ্ছে ফিলসফি, ফিলসফি থেকে এমসিকিউ। ভাষা, ভাষা চ্যাপ্টার থেকে এমসিকিউ। সাহিত্য, সাহিত্য চ্যাপ্টার থেকে এমসিকিউ। বিখ্যাত গ্রন্থ এমসিকিউ। আরবি সাহিত্য এমসিকিউ।
গ্রন্থাগার, গ্রন্থাগার থেকে এমসিকিউ। শিক্ষা, শিক্ষা থেকে এমসিকিউ। লিখন পদ্ধতি, লিখন পদ্ধতি থেকে এমসিকিউ পড়বেন। এখান থেকে জাস্ট একটু জেনে রাখেন যে এই যে অন্ধদের লিখন এবং পঠন পদ্ধতি আবিষ্কার করেন কে? লুই ব্রেইল, ফরাসি আবিষ্কারক লুই ব্রেইল। সে অন্ধদের লিখন এবং গঠন পদ্ধতি আবিষ্কার করেন। আর হচ্ছে এমসিকিউ পড়বেন। দৃশ্যকলা এমসিকিউ, কারু লোকশিল্প এমসিকিউ, চিত্রশিল্প, এমসিকিউ। গুহা শিল্প এমসিকিউ। সঙ্গীত, সঙ্গীত থেকে এমসিকিউ। নাটক এমসিকিউ। জাদুঘর, তারপরে স্থাপত্য, এগুলো থেকে এমসিকিউ পড়বেন। বিনোদন, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য, সপ্তাশ্চর্য। আচ্ছা, এই সপ্তাশ্চর্যটা একটু ভিতরে পড়তে হবে। শুধু হচ্ছে নাম আর হচ্ছে অবস্থান। নাম আর হচ্ছে অবস্থান পড়তে হবে। ধর্ম, ইসলাম ধর্ম থেকে এমসিকিউ পড়বেন। হিন্দু ধর্ম থেকে এমসিকিউ পড়বেন। বৌদ্ধ ধর্ম থেকে এমসিকিউ পড়বেন। খ্রিস্ট ধর্ম থেকে এমসিকিউ পড়বেন। ইহুদি ধর্ম থেকে এমসিকিউ পড়বেন। ধর্ম ও রাষ্ট্র থেকে এমসিকিউ পড়বেন। খেলাধুলা, আজকে ফুলই হচ্ছে এমসিকিউ বেসড। ক্রিকেট এমসিকিউ, ফুটবল এমসিকিউ, টেনিস, টেনিস হচ্ছে এমসিকিউ। হকি, কাবাডি এমসিকিউ। খেলাপাঠ, মুষ্টিযুদ্ধ, অ্যাথলেটিক্স, ম্যারাথন, ব্যাডমিন্টন, সব এমসিকিউ পড়তে হবে। অলিম্পিক এমসিকিউ। খেলাধুলা সম্পর্কিত বিশ্বের উল্লেখযোগ্য আন্তর্জাতিক আসর এমসিকিউ। বিশ্ববিখ্যাত স্টেডিয়াম এমসিকিউ। গণমাধ্যম আসে, ম্যাস মিডিয়া এমসিকিউ। মুদ্রণ মাধ্যম এমসিকিউ, এখানে ভিতরে পড়তে যাবেন না। সংবাদ সংস্থা এমসিকিউ। ইলেকট্রনিক মাধ্যম এমসিকিউ। মিডিয়া ব্যক্তিত্ব এমসিকিউ। সামাজিক সমস্যা, রেসিজম, বর্ণবাদ যেটা এমসিকিউ।
ধূমপান ও মাদকাসক্তি, এমসিকিউ দুর্নীতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এগুলো তো আমাদের ইয়েতে থাকার কথা না, যাই হোক। 454 পর্যন্ত, এই রাষ্ট্রের আগ পর্যন্ত এই এতটুকু পর্যন্তই। এই লাস্ট হচ্ছে কি দুর্নীতি, দুর্নীতি লাস্ট, জনসংখ্যা বৃদ্ধি, এই এতটুকু পর্যন্তই। তার মানে বোঝা গেল যে আমাদের আজকের যতটুকু আছে সিলেবাসে, এটা অ্যাজ এ হোল শুধু এমসিকিউ পড়লেই হবে। ভেতরের ওই রকম কিছু স্টাডি করা লাগবে না। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি ইংলিশ যেটা আপনাদের স্টাডি করানো হচ্ছে সেটা কিন্তু আপনারা আমার সাথে সাথে কিন্তু যাবেন, তা আপনি কিন্তু কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু ভালো কিছু হবে না। ইংলিশ কিন্তু সকল পরীক্ষা, আপনি ব্যাংকে পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, আপনি যে কোনো চাকরির পরীক্ষা দেন, ইংলিশটা কিন্তু ওরা যাচাই করবে। সুতরাং আমি ইংলিশে আপনাদের যেভাবে পড়াচ্ছি ওগুলো আপনারা কিন্তু আমার সাথে সাথে কিন্তু শেষ করে করে আগাবেন। শুধু আমি পড়িয়ে দিলে আমার, আপনি যতটুকু পড়াইলাম আপনি শুধু জাস্ট ওইটা মানে ওইটাই করলেন, বাট বাসায় আপনার যে স্টাডিটা, সে স্টাডিটা কন্টিনিউ করলেন না। আমি তো আপনাদেরকে জাস্ট মনে হয় ওয়েটা শো করে দিচ্ছি আপনারা কীভাবে পড়বেন, কোন চ্যাপ্টার কীভাবে পড়বেন, আমি জাস্ট আপনাদের সেই ওয়েটা শো করে দিচ্ছি। আচ্ছা, আমরা গত দিন শিখেছিলাম আপনার এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট চ্যাপ্টারটা। এটা কম্পিটিটিভ এক্সামে 17 নম্বর চ্যাপ্টার ছিল। এক্সপেক্ট করবো আপনারা অবশ্যই শেষ করে ফেলেছেন, এটা কোনো বড় চ্যাপ্টার না। আজকে আমরা পড়বো ভার্ব ফর্মস, রাইট অর রং। এটা ইয়েতে কম্পিটিটিভ এক্সামে 16 নম্বর চ্যাপ্টার। ওকে, আমরা যেহেতু এটা মানে ভার্বের রাইট অর রং ফরমেশন, মানে যে ফর্মটা হবে এটা ভুল না সঠিক সেটা, তো আমরা ফার্স্টে কিছু রুল শিখব আজকে। নেক্সট দিন আমরা কিছু প্র্যাকটিস করবো। যেমন আপনারা খাতা কলম নেন। রুল নাম্বার 1, এটা কি ভার্ব ফর্মস। verb forms right or wrong। এটার এই চ্যাপ্টারের নাম কিন্তু আগে ভিন্ন ছিল, আগে নাম ছিল যে রাইট ফর্ম অফ ভার্বস, তো এরা এটা চেঞ্জ করে ভার্ব ফর্মস রাইট অর রং দিয়েছে। ওকে, 1 নম্বর দেখি আমরা। এটা হচ্ছে যদি অন্য কোনো সময় উল্লেখ না থাকে, সেন্টেন্সে যদি অলওয়েজ, often, sometimes, every day, daily, regularly, usually, normally, occasionally, জেনারেলি, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে
যদি এগুলো কিন্তু নর্মালি সময় উল্লেখ করে, সময়কে ডিফাইন করে। যদি অন্য কোনো সময় উল্লেখ না থাকে তাহলে যেই সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকবে ওই সেন্টেন্সের ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ফর এক্সাম্পল যদি থাকে যে উই অফটেন dash a victim of circumstances, অপশন থাকতে পারে যেমন ধরুন fallen, did fall, felt, ডি হলো ধরেন fall। দেখুন উই অফটেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্স, হ্যাঁ প্রায়শই আমরা পরিস্থিতির ভিকটিম হয়ে যাই বা হই, ভিকটিম হই। তো এই যে অফটেন দিছে, এখন এটার ভার্বটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা ফল হবে এই অফটেন ওয়ার্ডটা থাকার কারণে। যদি বলি রেগুলারলি আই ড্যাশ টু মিরপুর অন ফুট, তো এখানে যদি অপশন থাকে যেমন ধরুন ওয়েন্ট, গো, গোয়িং, এরকম ধরনের 4টা অপশন থাকলো। কিন্তু এই যে রেগুলারলি ওয়ার্ডটা যে আপনি দিয়েছেন সেই জন্য এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তার মানে এখানে গো হবে। এভাবে আপনারা এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, খুবই সহজ, এই ওয়ার্ডগুলো আপনারা প্রয়োগ জানেন। এটা হচ্ছে রুল নম্বর 1। রুল নম্বর 2, ধরুন কোনো সেন্টেন্সে যদি নাও থাকে at this moment, at this time, at present, এগুলো কিন্তু it's better to practice still, এই ওয়ার্ডগুলো থাকলে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন I dash a letter to my sister now, sister now, পরীক্ষাতে এই টাইপের একটা সেন্টেন্স আপনাকে দিয়ে দিবে, অপশন দিবে কি, যেমন ধরুন রাইট, I write a letter to my sister now, তারপরে রাইটিং, তারপরে ধরুন আসতে পারে হ্যাড রিটেন, আসতে পারে হ্যাভ রিটেন। স্বভাবতই যদি নাও থাকে আপনি জানেন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো যাই হোক, যেহেতু আই আছে এটার সাথে এম হবে, এম রাইটিং। তো এখানে অপশন কিন্তু বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু এটা কিন্তু আই এম রাইটিং এ লেটার টু মাই সিস্টার নাও। খুব স্বভাবতই আই রাইটও কিন্তু অনেকে সিলেক্ট করবে, আই রাইট এ লেটার টু মাই সিস্টার নাও, কিন্তু এটা কিন্তু মিনিং হয় না। যারা আমরা ইংলিশ স্পিকিং করি তারা যদি এটা বলি যে আই রাইট এ লেটার টু মাই সিস্টার নাও, এটা কিন্তু মিনিং হয় না। ওকে, এটা হলো রুল নম্বর 2। আচ্ছা, রুল নম্বর 3, ধরুন কোন সেন্টেন্সে অলরেডি আছে, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, yet,
never, ever, lately, recently, এই টাইপের ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটা কিন্তু কি হবে, পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, রিসেন্টলি I have booked a hotel room. রিসেন্টলি আছে, তো রিসেন্টলি থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাকিগুলোর ক্ষেত্রে সেম, জাস্ট থাকলে জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মুখস্থ করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আচ্ছা, সিন্স দিয়ে আসি। সিন্স, ধরুন একটা সেন্টেন্সের মাঝে আপনি সিন্স পাইলেন, মানে সিন্স দ্বারা ওই সেন্টেন্সটা যুক্ত হল। তো যদি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের প্রেজেন্ট ইনডিফিনিট or present perfect, এটা যদি সিন্সের আগে থাকে, মানে সিন্সটা ধরুন মিডলে আছে, সিন্সের আগে যদি এই দুইটা টেন্সের সেন্টেন্স থাকে তাহলে সিন্সের পরের যেটা সেন্টেন্স এটা পাস্ট ইনডিফিনিট হবে। ফর এক্সাম্পল, ধরুন বললো some days dash since my father died, রাইট? তো এটার অপশন ধরুন আছে আর পাস্ট, have passed, আর হলো ধরুন had passed। তাহলে এই জিনিসটা আনসার হবে কি দেখি, আপনারা গেস করুন তো। some days dash since my father died, ABCD অপশন জানান। আসসালামু আলাইকুম আসাদ। হ্যাঁ হ্যাঁ, ভাবি তাহলে আচ্ছা, তোর তাহলে হ্যাঁ পরে আসি, তোর তাহলে আসতে কেমন সময় লাগবে? আচ্ছা, তাহলে নামাজ পড়ে আমরা করবো।
তো 8:30। ঠিক আছে। ওকে, আপনারা কেউ কেউ আনসার দিয়েছেন। অলমোস্ট অনেকেই। ওকে, এটা হচ্ছে যেহেতু পরের পার্টটা পাস্ট ইনডেফিনিট, তার মানে স্টার্টিং এর পার্টটা আপনারা যেটা লিখলেন পারফেক্ট টেন্স হবে, রাইট? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপরের রুলে আমরা আসি। ধরুন কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে প্রিপোজিশন থাকলো একটা, বলা হলো অন ড্যাশ কোয়ালিটি ম্যাটেরিয়ালস for the construction of our new house, on dash quality materials for the construction of our new house. তো অপশন আপনাকে দেয়া হলো ধরুন ইউজ, ইউজিং, টু ইউজ, আপনাকে দেয়া হলো যেমন ধরুন দ্য ইউজ। তাহলে দেখি তো আপনারা কেমন পারেন। যদি কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে প্রিপোজিশন থাকে তাহলে পরে যদি ভার্ব হয় এই ভার্বটা কেমন হবে? চারজন আনসার করেছে। আর কেউ? সেটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে প্রিপোজিশন থাকবে এবং প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে ওটার সাথে কিন্তু আইএনজি হবে ভার্বের সাথে, ঠিক আছে? আচ্ছা, আমি ধরুন একটা সেন্টেন্স লিখলাম এখন যে he ran fast lest dash miss the train. অপশন থাকলো এ বি সি ডি। ধরুন থাকলো ক্যান, could, should, shall. He ran fast lest dash miss the train. ধরুন আমি সাবজেক্টটা লাগাই দিলাম, he ran fast lest he dash miss the train. এর মিনিংটা কি আপনারা জানেন নাকি? আমি আপনাকে বললাম যে I studied hard lest I shouldn't miss the exam অথবা lest I should not fail. মানে হচ্ছে যে আমি খুব ভালো স্টাডি করেছিলাম যাতে আমি পরীক্ষায় ফেল না করি।
আমি ভালো এক্সামের জন্য ভালো স্টাডি করেছিলাম যেন আমি ফেল না করি। হি র্যান ফাস্ট, সে খুব দ্রুত দৌড়েছিল। লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সেজন্য ট্রেনটা মিস না করে। খুব সুন্দর সেন্টেন্স। ওকে, আচ্ছা তারপরে ধরুন আমি একটা সেন্টেন্স লিখি যে ধরুন আপনারা এখানে আপনি কোনো রেস্টুরেন্টে খাবারে গেলেন, আপনার খাবারে যাওয়ার পরে ওরা আপনাকে একটা মেনু দিল। মেনুতে ধরুন আপনার জন্য বার্গার আছে, তারপরে আপনার জন্য পিৎজা আছে, পিৎজা, তারপরে ধরুন আপনার জন্য কফি আছে, ঠিক আছে? তো আপনাকে একটা চয়েস করতে হবে। তো নর্মালি আমরা প্রিফারেন্স যখন দিই যে কোনটা আমরা আগে নিয়ে আসবো আমাদের চয়েস প্রিফারেন্সে, এই প্রেফার ওয়ার্ডটার সাথে কিন্তু টু হয়। যেমন আপনি বললেন যে আই প্রেফার বললেন যে কফি টু I prefer coffee to burger, ঠিক আছে? মানে আমি বার্গারের চেয়ে কফিকে লাইক করি বেশি, প্রাধান্য দেই বেশি। এই প্রেফার ওয়ার্ডটার পরে কিন্তু টু হয়। ঠিক আছে, আপনারা প্রেফার ওয়ার্ডটা যখন পাবেন এটার পরে টু দিতে হবে। আচ্ছা, এখন ধরুন এই প্রেফারের পরে এইগুলো কিন্তু নর্মালি কোনো কিছু নাম দেওয়া হয়েছে, নাউন, রাইট? কিন্তু আমি যদি ধরেন ভার্ব ইউজ করি, ফর এক্সাম্পল আই প্রেফার, ব্র্যাকেটে থাকলো ড্যান্স টু, ব্র্যাকেটে থাকলো সিং, তাহলে আপনারা বলেন তো এই ড্যান্স আর সিং এর রূপটা কেমন হবে? কারণ এগুলো তো ভার্ব। আই প্রেফার ড্যান্স টু সিং, এটা কি ড্যান্স টু সিংই থাকবে নাকি অন্য কিছু হবে? দেখি আপনারা দেন তো। এটার সাথে কি ধরেন আপনি কি করতে পারেন, যেমন এটাকে ড্যান্সিং টু সিং করতে পারেন, অথবা ড্যান্সিং টু সিঙ্গিং আপনারা দিতে পারেন। আই প্রেফার টু ড্যান্স টু সিং, এমনও পারে হতে। এটা আপনারা কোনটা দিবেন? আই প্রেফার ব্র্যাকেটে ড্যান্স আছে, টু এর পরে আবার ভার্ব আছে। ওকে, একজন দিয়েছে আনসার। আচ্ছা, অনেকে ড্যান্স টু সিং দিয়েছে, টু ড্যান্স টু সিং, ড্যান্স টু সিং। খেয়াল করে দেখুন, প্রিফারের পরে যদি দুইটা ভার্ব থাকে,
দুইটা ভার্বের সাথে আইএনজি হবে। I prefer dancing to singing. I prefer sitting to moving. আমি বসে থাকাটা প্রেফার করি বেশি মুভ করার চেয়ে। এই টাইপের যদি ভার্ব থাকে সেটার সাথে আইএনজি হবে। আচ্ছা, এখন দেখলো I don't mind dash a cup of tea. I don't mind dash a cup of tea. অপশনে থাকবে ধরুন having, have, have to, trying to have, এরকম চারটা অপশন থাকলো। So I don't mind dash a cup of tea. ওকে, অনেকে বি বলেছে হ্যাভ, অনেকে বলেছে ট্রাইং টু হ্যাভ। দেখুন আই ডোন্ট মাইন্ড যদি কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকে, হ্যাঁ আই ডোন্ট মাইন্ড, তারপরে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি হবে। আই ডোন্ট মাইন্ড ট্রাইং টু হেল্প ইউ। ডোন্ট মাইন্ড বলতে বোঝায় যে আমি ওটা চাই, যদি আমরা রূপক অর্থে বোঝাই। লিটারালি নিলে হচ্ছে যে আমি কিছু মনে করি না। এটা যদিও সোভার কোনো ওয়ার্ড না। কেউ আপনাকে বললো যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আপনি বলেন যে আই ডোন্ট মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, মানে আমার সমস্যা নেই আর কি, সেটাই বোঝায়। তো আই ডোন্ট মাইন্ড থাকলে এরপরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি হবে। ইটস দ্য সেম। আমি আরেকটা দেখাই, যেমন ধরুন আমি দিলাম লুকিং ফরওয়ার্ড টু, আমি বললাম আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। ধরুন অপশনে থাকলো এরকম টু সিং, থাকলো সিং, থাকলো টু সি, তারপরে থাকলো হ্যাভ সিন। ঠিক আছে, যেমন লুক ফরওয়ার্ড, কোন কিছুর সাথে লুক ফরওয়ার্ড থাকলে এটার পরের আনসারটা কি হবে দেখি তো, আপনারা কি পরিমাণ জানেন। আই এম লুকিং ফরওয়ার্ড, আপনারা জানেন লুক ফরওয়ার্ড টু কিন্তু অ্যাজ এ হোল ইউজ হয়। তো অফকোর্স ফরওয়ার্ডের পরে টু হবে, কিন্তু এটার ভার্বটার সাথে কেমনটা হবে সেটা আমি জানতে যাচ্ছি। একজন দিয়েছে টু সিং, ওকে, আর কেউ? ওকে, একজন বলেছে টু সি। ওকে, টু সি কিন্তু হবে না, কেন আমি বলি। এই যে সবসময় কি আমরা লুক ফরওয়ার্ড টু, তারপর ধরুন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু বলা হলো অবজেক্ট টু।
বলো ইট ইজ নো ইউজ অফ, মানে এটা কোনো ইউজ নাই, ইট ইজ নো ইউজ অফ। তারপরে ধরুন আপনাকে বললো ইটস নো গুড, যে এটার ধারে কাছেও যা মানে এটা ভালো না আর কি, এটা কোনো ব্লেসিং বয়ে আনবে না, এটা কোনো ভালো বই আনবে না, ইটস নো গুড। এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এটা ক্লিয়ারলি মুখস্থ করে রাখবেন, উইথ দ্য ভিউ টু, অবজেক্ট টু, ইট ইজ নো ইউজ অফ, ইটস বেটার। আমি বলি এটা শেখার উপায় কি? শেখার উপায় হচ্ছে আপনারা এই ফরমেশনটা লিখে ইন্টারনেটে একটা সার্চ দিবেন যে এটার সেন্টেন্সগুলো কি, লিখবেন যে ইট ইজ নো ইউজ অফ ইন এ সেন্টেন্স, এতটুকু লিখে সার্চ দিলে দেখবেন যে এই ফরমেশনটা ইউজ করে কিছু সেন্টেন্স আছে। ওই সেন্টেন্সগুলো খেয়াল করবেন ভালো করে। অনলি রুল মুখস্থ করা এনাফ না। আই নেভার সে টু ইউ যে আপনার রুলটা শুধু মুখস্থ করবেন, এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে স্মরণ থাকবে না। ইটস বেটার যে আপনারা ফরমেশনটা লিখে নেটে একটা সার্চ দিবেন, ওই সেন্টেন্সটা যাতে আপনার আসে, তখন সেন্টেন্সগুলো একটু খেয়াল করবেন, তাহলে আপনারা স্মরণে রাখতে পারবেন। আচ্ছা, আপনারা এই সাবজেক্ট ভার্ব যে ইয়েটা আছে, রাইট ফর্ম অফ ভার্বস, আমরা হয়তো বা আরেকটা ক্লাস নিব এটার উপরে। খুব বড় চ্যাপ্টার না, আমার সাথে সাথে আগাবেন। বইয়ের 16 নম্বর চ্যাপ্টার, মিডিয়াম লেভেলের চ্যাপ্টার, আমরা নেক্সট দিন প্র্যাকটিস করব। রুলগুলো খেয়াল করবেন আপনারা, রুলগুলো খেয়াল করলে নেক্সট দিন প্র্যাকটিসের ক্ষেত্রে সহজ হবে আপনাদের বুঝতে। তো আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকুন ইনশাআল্লাহ। হয়তো আমরা ট্রাই করবো নেক্সট দিন ইংলিশ পড়ার জন্য, অথবা আমরা ম্যাথ পড়বো। আর এটা আপনারা ট্রাই করবো ম্যাথ পড়ার জন্য, যাতে আপনারা ওই ইংলিশটা পড়ার সময় পান। You guys just try to finish up the rules regarding subject verb, right form of verbs, chapter number 16 from the book English for Competitive Exams. Okay, আপনি বলতে ভালো সবাই, নেক্সট ক্লাসে আমাদের ইনশাআল্লাহ।